মনে এটা হবে যে বিয়ে হয়ে গেছে অথচ শ্বশুরবাড়িতে কেন থাকে না। বললে তো অনেক কিছুই বলা যাবে, কিন্তু কি আর বলবো শ্বশুরবাড়ির কথা, কারণ বর তো আমার সঙ্গেই থাকে। তো সর্বমোট জেনো যে আমাদের বিপদে কেউ আমাদেরকে দেখেনি। আমি তো বলেছিলাম ব্লগে সবকিছু, বাবার মৃত্যুর ঘটনা। তারপরে যখন আমরা মামার বাড়িতে থাকতে ধরলাম, তারপরে আমার বরের সঙ্গে আমাদের পরিচয় হয়। তারপরে তো যেভাবে হোক বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর শাশুড়িরা আমাদের বলতে, মাকে তো বাঁচতই না, মায়ের কথা বাদই দাও, মানে মা যে কোনো একটা মানুষ সেটা কেউ মনেই করে না, আর আমাকেও ভালোবাসতো না। আমার শাশুড়ি আগে থেকে বলেছিল যে ওকে মেনে নেব না। বাড়িতে দুই মা বেটার কি ফাইট হয়েছিল আমরা জানি না, মানে আমাদের হ্যাঁ সেই সূত্রে দেখাশোনা করে বিয়ে না, প্রেম করেই বিয়ে। প্রেম একটু একটু দেখাশোনা সব মিলিয়ে আর কি। কেন প্রেম বললাম একটু, কারণ আমার মাকে আমি সব কথা বলি, জানা পরিচয় হওয়ার পর আমি সব কথা মাকে বলেছিলাম। সেই জন্য প্রেমটার প্রেম থাকলো না, দেখাশোনাও হলো, প্রেমও হলো। কিন্তু ওর বাড়িতে কি সমস্যা হচ্ছিল ওগুলো কিন্তু আমাদের কেউ বলেনি। বাড়িতে কিভাবে মানুষকে মানিয়ে নিয়েছে ও জানে। তখন তারপরে তো বিয়ে হয়ে গেল। আমার মা বারবার ওদের বাড়িতে যেতে চেয়েছিল, কিন্তু বলেছে যে যেতে হবে না, আমি সবকিছু ঠিকঠাক করে নেব। তো তারপরে তো বিয়ে হওয়ার পরে আমার শ্বশুর মোটামুটি যা ছিল ছিল, ওই সবাই একই। আর তবুও মানে অতটা খ্যাচ করে না, আমার শ্বশুর ঠিকঠাকই ছিল, যে থাকলে থাকুক, না থাকলে না থাকুক। অতটা যে থাকলে গাল দিতে হবে, না থাকলে কিছু বলতে হবে, ওরকম কিছু না। একসাথে যদি কোনো কিছু ভুল করেছি তো বকেছে, আর যদি ভুল না করি তো বকেনি। আর আমার শাশুড়ি সবসময় মানে খোটা মোটা হেনা তেনা এগুলো দিতে থাকে, তার জন্য আমি থাকি না, থাকতে আমার ভালো লাগে না। তার কারণও আমি জানি, কারণ আমার মা দান ধান দিতে পারেনি। মা কিন্তু আগে বলেছিল যে আমরা কিছু দিতে পারবো না। ওইটা ওরা ভেবেছিল হয়তো যে আগে তো মানুষ বলে যে কিছু দিতে পারবো না, পরে কিছু না কিছু দেয়। কিন্তু আমরা আমাদের যে টাকা উঠে গেছে, আমরা অ্যালকেমিস্ট করেছিলাম, ওই জমি জমা বিক্রি করে সব টাকাগুলো দিয়ে অ্যালকেমিস্ট নামে একটা সংস্থা আছে, ওখানে করেছিলাম। আমার মায়ের মামা শ্বশুর নিজের ওটা করিয়ে দিয়েছিল যে করো বৌমা, কিচ্ছু হবে না, কোম্পানি উঠবে না। আমাদের যা কিছু জমি ছিল ওই 3.5 বিঘা জমি বিক্রি করে আমরা ওই 1,70,000 টাকা হয়েছিল, ওই টাকাটা আমরা অ্যালকেমিস্ট করেছিলাম। তো বিয়ের মানে যখন আমাদের পরিচয় হয় তখন ওঠেনি কিন্তু কোম্পানিটা। তারপরে যখন বিয়ে হবে তার কিছুদিন আগে কোম্পানিটা উঠে যায়। সেই জন্য আমার মা আগেই বলে দিয়েছিল। সেটা ওই বাড়িতে কতটা সত্যি বলেছে জানি না। রেজিস্ট্রি হয়েছিল তখন আমার মা নিমন্ত্রণ করেছিল আমার শাশুড়িকে, বলেছিল আমি যাব, কিন্তু আসেনি। তাতেও আমরা বুঝতে পারিনি কি ব্যাপার। আর বারবার করে আমার বর বলে যে যেতে হবে না, হয়তো বাড়িতে প্রবলেম ছিল, বুঝতে পারছিল যে আসলে হয়তো বুঝতে পেরে যাবে আমার মায়েদের মনোভাব, ওই জন্য যেতে দেয়নি। আর অনেক মানুষদের বলার ছিল যে ওখানে জানি আমার মা বিয়ে না দেয়, মানে ভাঙানোর চেষ্টা করছিল ওর মা। তো যাই হোক, তবুও তো ভাঙ্গেনি, বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে ওই একই ব্যবহার থেকে গেছে। প্রত্যেক দিন ওই কোনো কিছু নিয়ে খোটা, দান ধান হয় না, যে কিচির একটা ভাব। কিন্তু এমনটাও বেশি কিছু না যে থাকতে পারবো না, এরকম না। যেটা সত্যি কথা বলার আমি সেটাই বলবো, মিথ্যা কথা কারণ আমি বলবো না। যে আমাকে মারধর করে, অত্যাচার করে, হয়তো চেষ্টা করে, কিন্তু আমার বর কিন্তু আমার দিকেই মানে কথা শোনে ভালো। যে যদি কোনো কিছু বলে দেয় যে মিথ্যে বানিয়ে বললো, সঙ্গে সঙ্গে এসে যে মারবে এরকম না, এসে যাচাই করলো বাস, হলো না, চুপচাপ এরকম। আর আমিও কিছু কথা চেপে রেখে দেই যে বলবো না। তখন আমার মা ছিল আমার মামাদের বাড়িতে, বললাম যে মামাদের বাড়িতে আমরা ছিলাম, সে মামার বাড়িতে ছিল। তখন আমি যে চলে আসবো সেই জায়গাটাও আমাদের ছিল না, যে ওখানে ওরকম করে আসা যায় মানুষের বাড়িতে। আমার আসার ইচ্ছা ছিল যে এরকম সমস্যা হচ্ছে, থাকবো না, তার জন্য আসতেও পারিনি। তারপর যখন দেখছি যে না, পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছে, এখানে থাকা সম্ভব নয়। তারপর আমার মা গেলে মানুষের কাছে পরিচয় দেয় না, কাউকে বলে না, সব সময় মানে একটা দূর ভাব। সে থেকে আমরা বলছি যে আমরা থাকবো না। আর এটা আরো চরম পরিস্থিতির সিদ্ধান্ত নিয়েছি কখন, যখন ওই যে লকডাউন পড়লো না, তখন ওই লকডাউনের মধ্যে আমার মা বাড়িতে একা থাকতো, আর আমার দিদা তখন আমার মাসির বাড়িতে ছিল। ওই একদম জটিল পরিস্থিতি যখন শুরু হলো, যে চারিদিকে রই শুরু হয়ে গেছে, যে লোক মারা যাচ্ছে, করোনা হচ্ছে, ও তখন আমার মার একদম হার্টবিট খুব বেড়ে গেছিল। আর আমি তো বারবার করে বলছি আমার মায়ের মানে হৃদরোগ আছে, কোনো কিছু একটু যদি শোনে তাহলে ধক করে, নিজেই অস্থির হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়। মানে কেউ এসে মাকে সেবা করো, মানে এমনকি আমার মায়ের অসুখ যদি ভালো থাকবে, যদি মনে করে হাসি খুশি থাকতে হবে সবাইকে। যদি গ্রামের কারো কিছু হয়, ধরুন যে একটা বুড়ো মানুষ মরেছে, কিচ্ছু হয়নি, মরতেই পারে, বুড়ো মানুষ তো মরবেই জানে, কিন্তু তবুও ধক করবে। কেউ যদি কান্না করে মা অস্থির হয়ে যাবে, এরকম অসুখ। তো তখন ওই করোনার সময় জটিল পরিস্থিতি হয়ে গেছিল, মায়ের ভাল লাগছিল না।
তখন আমি আবার এখানে এসেছিলাম, ওই বাড়িটা তখন আমরা করতেছিলাম, যখন এই বাড়িটা করছি সেই বাড়িটা। আর তার আগে আমি মাকে বলেছিলাম যে মা এখানে থাকা সম্ভব হবে না, তুমি একটা জায়গা কেনার ব্যবস্থা করো, আমরা 2 মা বেটি একসঙ্গে থাকবো, আমি এখানে থাকবো না। তো জায়গা মা আগেই কিনেছিল, আর ওই করোনার মধ্যে তার বাড়ি করা কেবল হয়ে গেছে, আগে বছরে হয়ে গেছে, কিংবা কিছু একটু বাকি আছে, করছি থাকছি এরকম এই হবে, হয়তো হয়ে গেছে, আমরা আছি। তখন আমার মার একবারে খুব হার্টবিট বেড়ে গেল। আমার বর তখন বাড়িতে ছিল, ও তখন ফোন করলে বলল যে এভাবে থাকতে হবে না, তোমরা আমাদের বাড়িতে চলে এসো। আর আমরা তো জানি যে ভালোবাসে না। তখন আমি বললাম যে না, তোমার মা বাবা রাগ করবে, আমি যাব না। তখন বললো কি যে না, রাগ করবে না, আর আমাদের বাড়িতে তো ঘুমটি বের হওয়া যায় না, আর আমার মা ভয়েতে আমাকেও বের হতে দিচ্ছে না, মাও বের হচ্ছে না, যে বাইরে বের হলেই নাকি জীবাণু এসে ধরবে, করোনা হবে এরকম। আর আমার মায়ের অসুখ দেখে মা জানি নিশ্চিন্তে থাকে, আরামে থাকে, জানি হার্টবিটটা একটু ভালো থাকে, এই জন্য আর আমিও বের হচ্ছি না যে মা শান্তিতে থাক। তখন ওই বললো কি ওভাবে আর বাড়ির ভিতর বন্দি কি থাকা যায়, আর আমাদের বাড়িটা বড়, ওদের বাড়ি অনেক বড়, স্কুলের মতো বড়, তাহলে তোমরা এখানে এসে থাকো, একসঙ্গে থাকলে ভালো লাগবে। আমি মা বাবাকে বলেছি, তখন বলে তো আমাদেরকে নিয়ে গেল পুলিশকে বলে, রাস্তা একদম ফাঁকা, পুরো কোনো গাড়ি ঘোড়া নেই, ওভাবে তো চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা ওখানে 15 দিন ছিলাম, যে 15 দিন চলে গেলাম আর সঙ্গে সঙ্গে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেল। 15 দিনের জন্য বললো যে আর কোনো বাস টাস যাবে না। তারপরেও তো 1.5 মাস বুঝে ছিল, তাই না, শুধু 15 দিন না, ওইরকম ছিল। তখন ওই 15 দিনটা যখন খুব জটিল ছিল পরিস্থিতি, তখন আমরা বলছি যে যাওয়ার, ওখানে ছিলাম ওইটুক টাইম, ওই 15 দিন না 16 দিন হবে। তো তখন আমরা যেরকম ব্যবহার দেখেছি, ব্যবহারগুলো খুবই খারাপ, মানে চোখে দেখা যায় না, সহ্য করার মতো নয়। তখন আমরা মা বেটি সিদ্ধান্ত নিয়েছি যে এখানে থাকা হবে না, এখানে আমরা থাকাই যাবে না। তো আমরা কি করবো, আমাদের বাড়িতে চলে আসবো। ওই জন্য ওই লকডাউন পার হয়ে গেছে, 15 দিন পরে, সেদিন বুধবার ছিল, আমরা চলে এসেছি। লকডাউন পার হয়ে গেল? হ্যাঁ, তাও চলে গেছে। হ্যাঁ, লকডাউন মানে, হ্যাঁ আমি ভুল বললাম, লকডাউন পার হয়নি, মানে ওই 15 দিন পরে যেই জটিল পরিস্থিতিটা, এটা একটু হালকা হয়েছিল। তখন আমরা শুধু আমার বরকে বললাম যে আমাদেরকে মোটরসাইকেল করে রেখে এসো, তখন ওই এসে আমাদের বাড়িতে রেখে দিয়ে চলে গেছে। ওরা থাকতে চেয়েছিল, তখন আমি বললাম যে তুমি থেকো না, কারণ তোমার বাবা মা তখন বলবে যে নিয়ে চলে গেল আমার ছেলেকে, কারণ ওদেরও একটা ছেলে আর কেউ নেই। আমি চেয়েছিলাম যে ওরা সংসারটা করুক, আর আমরা এখানে মা বেটি একাই থেকে যাবো, মানে ডিভোর্স দিয়ে দেবো আর কি, এরকম। চলে আসার পর তখন নিয়ে এলো যখন মোটরসাইকেলে করে আমাদেরকে, তখন বলছে না আমি এখানেই থাকবো তোমাদের সঙ্গে, তোমরা যদি এখানে থাকো তো এখানে থাকবো, আর না হলে আমার মা বাবার বাড়িতে চলো, যদি ভিন্ন খেতে চাও তাহলে একসঙ্গে ওখানে ভিন্ন খাবো, এরকম একটা ব্যাপার। মানে আমি বলছি কি না, আর আমি চাইছিলাম কি ওদের সংসারটা হোক, আমার জন্য যখন এত সমস্যা, আমরা যখন দান দিতে পারিনি, আমরা ওদের বোঝা হতে যাব না, আমরা যা পারি তাই করে খাবো। আর তখন সত্যি কথা বলতে আমাদের কাছে কিন্তু কোনো টাকা ছিল না, মোটামুটি কত হবে, এই 20-30 হাজার টাকা হবে সর্বমোট পুঁজি, এবারে কিন্তু আর কোনো পয়সা ছিল না। তখন আমার বর ওইটা দেখে না কি দেখে আমি জানি না, ওই বলছে যে আমি থাকবো না, আমি বাবার বাড়ি থেকে চলে আসবো। তা আমি বললাম আমি বাড়িতে এখন চলে যাও, তুমি বাড়ি যাওয়ার পরে সিদ্ধান্ত নাও, ভাবা চিন্তা করো, এটা একদিনের ব্যাপার না। সেই রকম করে ওই বাড়িতে গিয়ে কি ভেবেছে না ভেবেছে আমাদেরকে ফোন করে বললো যে আমি তোমাদের ওখানে গিয়ে থাকবো, তোমাদের কি কোনো সমস্যা আছে? তখন আমরা বললাম যে দেখো আমাদের এখানে যদি তুমি থাকো, আমার মা বললো তোমাকেই তাহলে সংসার চালাতে হবে, আর একটা ছেলে মানুষ যদি বাড়িতে থাকে তার সংসার খরচা কিন্তু আলাদা হয়, আর মেয়ে মানুষ যদি থাকি কষ্ট মষ্ট করে চলে যায়, এক তরকারি খেয়ে হয়ে যায়, রাত্রেবেলাতে সেদ্ধ খেয়ে নিলাম, এরকম করে আমরা চলে যেতাম কষ্ট মষ্ট করে। কিন্তু আমার মা বললো যে তুমি থাকলে তো ওরকম সম্ভব হবে না, আর ওরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, মানে মোটামুটি মধ্যবিত্ত যদি না হয় নিম্ন মধ্যবিত্ত, মানে একটা ছেলে দুধে ভাতে হয়ে যাবে কোনো কিছু যদি না করে। আর আমার শাশুড়ি অঙ্গনারী দিদিমণি চাকরি করে, আর আমার বর তো সিভিকে চাকরি করে, তো হয়ে যেত, ওদের ভালো আছে, ওই জন্য তো পাইনি, জন্যই তো এত রাগ। আমার মা বললো যে তাহলে তুমি সংসার যদি চালাও তাহলে আসতে পারো, কেন আমাদের টাকা পয়সা নেই, আমরা একজন অত বড় মানুষকে চালানো আমাদের সম্ভব নয়। আর আমার বর আগে থেকেই চাকরি বাকরি করে নিয়ে এসে যা কিছু বেতন পেত আমাকেই কিন্তু দিয়ে দিত, কোনোদিন ওর মাকে দেয়নি, যেটা সত্যি সেটাই, ওদের ভরা সংসার আছে আমাকে দিত। সেই হিসাবে আমি যদি ওখান থেকে 200 কি 500 টাকা মাকে কোনোদিন দিয়েছি, আমি কিন্তু কোনোদিনও দেইনি, এই কোনোদিনও এলে 200-100 টাকা দিলাম, সেটা আলাদা কথা, দিলেও কিন্তু আর কোনোদিনও হিসাব নেয়নি যে দিয়েছো কিনা, কি টাকা কি করলে, যেটা হিসাব নেয়নি সেটাই, কোনোদিনও বলেনি যে কি হলো টাকাগুলো, ওই যা লেগেছে দিয়েছি। আর আমার অসুখ হয়েছিল, আমাদের অনেক সমস্যা ছিল, মানে চারানা টাকাও যে আমরা খরচা করবো এদিক ওদিক ঘোরা ফেরা, কোনো কিছু এক্সট্রা খাবার দাবার, সেগুলোও তখন হয়নি, কারণ এতটা টান মান দিয়ে তখন চলছিল। তখনও কিন্তু কেউ আমাদেরকে হেল্প করেনি,
যে বাড়ি থেকে কোনো টাকা পয়সা দেয়নি যে নেও এভাবে চলো। আমরা যা হয়েছে ওইটুক দিয়েই মোটামুটি কষ্ট মষ্ট করে চলেছি, যে মাকে যে কিছু হেল্প করবো, নিজেরই হয় না তো মাকে আবার কি দিব, সেইভাবে আর কিছু দেওয়া হয়নি। ওই তো তারপরে আমার বর এখানে আমাদের এখানে চলে এলো, আমরা একসঙ্গে আছি, আমাদেরকে মানে ওই খাওয়ায়, সংসার টংসার চালায়। আর আমরা 1-1.5 বছর মতো মাঠে মানুষের কাজও করেছিলাম। আমার মা প্রথমে যখন আমরা চলে আসি মামার বাড়িতে, তখন আমার মা করতো মানুষের ধান লাগানো যা কিছু লাগে। আমরা যখন শহরকুড়িতে ছিলাম, আমাদের বাড়ি ঘর সব ছিল, আমাদের কিন্তু মানুষের কাজ করতে হয়নি, সেভাবে হয়নি। মোটামুটি মানে যদি করতে চাই যে করলাম, ওটা স্বাদের লোভে বলে যে একটু টাকা হবে এই হিসাব। আর যখন মামার বাড়িতে চলে এলাম, তখন মানে সংসার চলে না, না করলে হবেই না। আমি পড়াশোনা করি, ওই 1700 টাকা করে আমরা পেতাম, ওই টাকা দিয়ে চলে না পড়াশোনা, গাড়ি ভাড়া। তখন আমার মা কিন্তু মানুষের কাজ করতো পেটের দায়ে। আর তারপরে আমরা এখানেও যখন আমার বড় এলো, ওই সিভিকে 9000 টাকা বেতন দিয়ে চলছে না, তখন আমরাও 1-1.5 বছর মতো আমিও করেছিলাম কাজ মানুষের, এই যে মাঠে ধান লাগানো, তারপরে ধান বাড়িতে ঘাস হয় ওগুলো নিলানো, পাট গাছ পরিষ্কার করা, মানে 1-1.5 বছর যা যা ওই সিজনে ছিল পাটছেলা মানুষের টাকা দিয়ে সবকিছু করেছিলাম। তারপর আমার বর বলছে যে আমাদের তো ফ্যামিলিটা একটু অন্যরকম, এরকম যদি কাজ টাজ করলে আমার মান সম্মান যাচ্ছে, তার কেন দরকার নেই, এই সিভিক দিয়ে যা হচ্ছে এইভাবে কষ্ট মষ্ট করে খাওয়া যাক, তোমরা আর মাঠে কাজ করো না, অন্য কিছু করার চেষ্টা করো। তারপরে কি করব, অনলাইনে একটা দোকানে আমার কাছে খোঁজ এসেছিল, আমাদের গ্রামের একটা মামা বলেছিল যে কাজের একটা লোক ফাঁকা আছে, করবি নাকি। তো কম্পিউটার চালানো, আমি আবার কম্পিউটার একটু একটু জানি, কিন্তু এখন মনে নেই, তখনও মনে ছিল না, স্কুলের ব্যাপার একটু একটু করে জানতাম, দেখিয়ে দিলে পারবো। তখন আমি গিয়ে দোকানটাতে বললাম অনলাইনে সবকিছু, ওই যে কাজ হয় না, ওই যে বলে না তথ্য মিত্র কেন্দ্র, ওখানে সবকিছু যোগাযোগ করতে হয়, ভোটার কার্ড, আধার কার্ড, এইগুলো সব কাজ। তখন গিয়ে বললাম লোকটাকে, ওই লোকটা তপনেই বাড়ি, ওর নাম আমি বলবো না, কারণ আমি বলতে চাই না ওরকম দুষ্টু লোকের নাম, আমি চাই না যে মানুষের কাছে খারাপ হোক মানুষ। আমাকে বলেছে। তো ওখানে গিয়েছিলাম অনলাইন দোকানে, বললাম যে আমি করব, আমি কিন্তু জানি না, দেখে দিলে পারবো। তখন সবকিছু কাজে কিন্তু এক সাইড মানুষ জানলে আর এক সাইড জানে না, ওই অনলাইনের কাজ কি আমি কোনোদিন করেছি যে জানবো। তখন বললো যে ঠিক আছে তুমি করো, আমরা দেখে দেবো। তখন কয়েকদিন করলাম, ভালো পারতাম না, 1-1.5 মাস মোটামুটি হয়ে গেল, কিছু কিছু শিখতে শুরু করে দিয়েছি। মনে করো যে পরের মাস থেকে হ্যাঁ ঠিকঠাক বেতন পাবো, বলেছিল যে কাজ করতে পারলে 5000 টাকা করে বেতন দেবো। তা আমি ভাবলাম যে 5000 টাকা করে পেলে আমাদের অনেক হয়ে যাবে, ওই 5000 টাকা আর এদিকে 9000 সব মিলে আমাদের সংসারটা ভালো চলবে। তখন আমি হ্যাঁ বলে দিলাম। তখন 1.5 মাস পরে যাওয়ার পরে যখন বেশি কাজ একটু শিখতে শুরু করে দিয়েছি, ওই লোকটা হয়তো বুঝতে পেরেছে, মালিকটা আমার মানে জেঠুর বয়সী হবে, আমার বাবার থেকেও অনেকটা বড় হবে। তখন বেতন আসার টাইমে মানে 1-1.5 মাস খেটেছি, কিছু না কিছু তো দিতে হবে, বুঝতে পেরেছে। তখন বলছে যে আমার সঙ্গে প্রেম করতে হবে, তাহলে তোমাকে মাস গেলে ঠিকঠাক টাকা দেবো, আর না হলে কাজ করে এখানে কোনো মূল্য পাওয়া যাবে না। তখন তো আমার মন খুবই খারাপ হয়ে গেল। ওই দিন চলে এলাম, বাড়িতে এসে বললাম, আর গেলাম না। আমাকে আর কেউ যেতেও বলেনি, আমার বাড়ির মানুষ কেউ খারাপ না, আমার মাও খারাপ না, আমার বড় খারাপ না যে বলবে যে তাও যাও। তখন আর যাওয়া হলো না। তখন দেখলাম যে বাইরের জগৎটা খুবই খারাপ,